আজকে আমাদের লেকচার 2, আমরা লেকচার 2 তে হচ্ছে যে মূলত ধ্রুব পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের আইডিয়াগুলো আলোচনা করব। বাট তার আগে একটা কোয়েশ্চেন আমরা সলভ করবো, যে কোয়েশ্চেনটা মূলত হচ্ছে যে আমাদের বোর্ডে আসছিল। সেই বোর্ড কোয়েশ্চেনটা আগে আমরা সলভ করে নিই, যেটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 23-এর একটা কোয়েশ্চেন, রাজশাহী বোর্ড 23-এর একটা কোয়েশ্চেন। রাজশাহী বোর্ড 23-এর কোয়েশ্চেনটাকে আমরা সলভ করি, দেন আমরা হচ্ছে যে পরবর্তী ম্যাথে যাব। সো ম্যাথটা ছিল এরকম, এটা আমার গতকালকে করানো উচিত ছিল, যেহেতু এই টাইপের ম্যাথ অলরেডি বোর্ডে রিপিট হয়েছে। এই হচ্ছে একটা বস্তু, এখানে একটা বস্তু, বস্তুটার ভর 20 কেজি, এখানেও বস্তুটার ভর 20 কেজি। এটা এ বি সি রাখা আছে। প্রশ্ন হচ্ছে, আর দুই দিকেই ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে উঠানো হচ্ছে। তো জিজ্ঞেস করা হয়েছে, বোর্ড দেখাচ্ছে না। বোর্ড কেন দেখাবে না? ও স্পটলাইট করিনি আর কি, বোর্ড দেখাচ্ছে, স্পটলাইট করা হয়নি। ওকে, তাহলে বি থেকে এতে যেতে আমাদের কৃত কাজ কত, আর জিজ্ঞেস করা হয়েছে সি থেকে বিতে আসতে আমাদের কৃত কাজ কত। এই দুইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আমরা এখন এই কোয়েশ্চেন দুইটা অ্যান্সার করার চেষ্টা করব। তো কিভাবে কোয়েশ্চেন অ্যান্সার করা যায়, চলেন সেটাকে একটু ব্যাখ্যা করি। তো যদি আমাদের বি থেকে এতে এবং সি থেকে আমরা বিতে যেতে চাই, ফার্স্ট অফ অল আমরা দেখি হচ্ছে যে বি থেকে এতে আমাদের কৃত কাজটা কত। আমরা বি থেকে এতে কৃত কাজের জন্য চিন্তা করি যে আমাদের এখানে টোটাল একটা ফোর্স এখানে কাজ করছে, তাই না? সামেশন অফ ফোর্স, সেটা কত আসবে? এই বরাবর এ ত্বরণে যেতে হবে। তাহলে বস্তুটার এই বরাবর একটা এমজি ফোর্স আছে, আমি ওকে এফ ফোর্স উপরের দিকে টানছি। তাহলে যদি সেটা হয়ে থাকে, আমার উপরের দিকে এফ ফোর্স আছে, নিচের দিকে এমজি আছে। জি প্লাস এ। তাহলে ইন দ্যাট কেস আমাদের টোটাল ফোর্স কাজ করছে 20 ইন্টু 9.8 প্লাস 4 এত নিউটন। এখন এই ফোর্স দিয়ে যদি আমাকে কৃত কাজ বের করতে হয়, ডাব্লিউ অফ বি এ, তাহলে আসবে এফ ইন্টু এইচ। আমরা ধরলাম এটা হচ্ছে এইচ উচ্চতা। ও বাই দ্য এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া ছিল, তাহলে আমাদের এখানে চলে আসবে 276 ইন্টু এইচ জুল। ডান। এখন এটা গেল আমাদের বি থেকে এ তে। সাপোজ আমাকে কোয়েশ্চেন করা হইলো যে তাহলে আমাকে সি থেকে এ পর্যন্ত কতটুকু কৃত কাজ সেটা বের করতে হবে। সি থেকে এতে যদি আমাকে কৃত কাজ বের করতে বলে, তাহলে আমরা ফার্স্ট অফ অল এভাবে বের করব যে আমরা জানি এই ডাইরেকশনে, যদি আমরা চিন্তা করি এই ডাইরেকশনে কোন একটা বস্তু আছে, তাহলে বস্তুটার এই বরাবর এমজি ফোর্স, এটা আমাদের থেটা, তাহলে এই বরাবর এমজি সাইন থেটা, এই বরাবর এমজি কস থেটা। এখানে এবিসি আমাদের অবস্থা আছে। যদি সেটাই হয়ে থাকে, তাহলে দেখেন আমাদের এই বস্তুটার ক্ষেত্রে যদি আমরা সামেশন অফ এ ধরি, এফ এটা হচ্ছে মাইনাস এমজি সাইন থেটা, কারণ এমজি সাইন থেটাটা এই ডাইরেকশনে আমরা এম এ ত্বরণে উপরের দিকে উঠছে। আমরা এটা অলরেডি নিউটনের মেকানিক্সে সিমিলার কাইন্ড অফ লজিক পড়ে আসছি। তাহলে এ প্লাস জি সাইন থেটা, তাহলে এম মানে 24 প্লাস 9.8 ইন্টু সাইন 45 ডিগ্রি। এখন কতটুকু ডিস্টেন্স কভার করেছে সি থেকে বি বরাবর, সেটাও আমাদেরকে বের করতে হবে। দেখো যদি আমরা ট্রায়াঙ্গেল এবিসি চিন্তা করি, তাহলে আমরা বলতেই পারি যে আমাদের এই জায়গায় সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে বাচ্চারা আমাকে বলেন তো এই জায়গায় যে এসি এর মান কত? এবি বাই সাইন 45।
আমরা বলতে পারি h/sin45। তাহলে ইন দ্যাট কেস বলা যায় যে আমাদের C থেকে B কেন দিয়েছে, এই জায়গায় একটু ভুল আছে, C থেকে A হবে। হ্যাঁ, কোশ্চেনটা ঠিক করে নেন, C থেকে A। তাহলে WCA is equal to F into h/sin45। তাহলে সেখান থেকে আমাদের চলে আসবে, আমি এক্স্যাক্টলি জানি না কত, বাস এত জুল, যেটা কিনা অবশ্যই বি থেকে এর সমান হবে না। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় কোনটা বেশি পরিমাণ হচ্ছে কষ্ট হয়েছে উঠাইতে, তাহলে তুমি কি বলবা? খুব সিম্পলি বলবা যে ভাই আমার সিএ বরাবর এই বস্তুটাকে উঠাইতে কষ্ট বেশি হয়েছে। ক্লিয়ার? কারো কনফিউশন আছে? আচ্ছা, আশা করি কারো কনফিউশন নাই। তাহলে আমরা আগায় যাই। ক্লিয়ার হয়েছে সবার? ওকে, ঠিক আছে। ক্লিয়ার হলে আমরা চলেন পরেরটাতে এগিয়ে যাচ্ছি। এখন আমরা চলে যাব ধ্রুব পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। লেখেন ওয়ার্ক ডান due to uniform and variable force। সো আমরা এতদিন পর্যন্ত ইউনিফর্ম ফোর্স দ্বারা কৃত কাজের হচ্ছে আলোচনা করে আসছি, যে আমি যদি একটা বক্সকে ধাক্কা দেই 2 মিটার সরণ ঘটলে বক্সটার মধ্যে আমরা কি করছি, আমরা হচ্ছে যে ওকে বলতে পারেন হচ্ছে যে আমরা 5 নিউটন ফোর্স হচ্ছে ওটার মধ্যে ইউনিফর্ম ভাবে দেওয়া হচ্ছিল। তো আমরা এতদিন পর্যন্ত এই ধরনের আলোচনা পড়ে আসছি, বাট ইন রিয়ালিটি আসলে সবসময় এরকম হয় না। তো আমরা এখন বোঝার চেষ্টা করবো যে আসলে কোনটা হচ্ছে যে কিভাবে কখন কাজ করতেছে। তো সেটা বোঝার জন্য আমরা যে জিনিসটা করছি, আমরা লিখতে পারি এই জায়গায় যে ধ্রুব পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে যদি আমরা প্রথমে দেখি ধ্রুব বল দ্বারা কৃত কাজ, এর মানে হচ্ছে পুরো সময় জুড়ে ফোর্স কনস্ট্যান্ট। লেখেন ওয়ার্ক ডান ডিউ টু কনস্ট্যান্ট ফোর্স। Force constant throughout the work। এটার একটা ক্লাসিক এক্সাম্পল কি? অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ, বা লেখেন ওয়ার্ক ডান ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স। অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ বা ওয়ার্ক ডান ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স। যেমন কেন বলছি বাই দ্য ওয়ে, এটাও কিন্তু একটা নির্দিষ্ট শর্ত আছে, কন্ডিশন
শর্ট রেঞ্জ অর্থাৎ ছোট একটা রেঞ্জের মধ্যে। বেশি বড় রেঞ্জ হলে তখন আবার এটা কাজ করবে না। তো শর্ট রেঞ্জ যদি হয়ে থাকে, হোয়াট ডাজ ইট রিয়েলি মিন? এটার মানে হচ্ছে আমাদের অভিকর্ষজ বল দ্বারা যখন কাজটা করা হবে, সাপোজ এই হচ্ছে আমাদের একটা বস্তু, বস্তুটাকে আপনি এই বরাবর ধাক্কা দিয়ে ফেলে দিলেন, টুপ করে পড়ে গেল। বস্তুটা যখন পড়ছে মাটিতে, বস্তুটা মাটিতে পড়ার সময় আপনাকে কাজটা কে করছে? এমজি। সো চিন্তা করেন পুরো এন্টায়ার টাইম জুড়ে, অর্থাৎ ধরেন এই সেখানে 10 মিটার, যখন এখানে ভ্যালু ছিল, যখন এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এ বি সি ডি ই, প্রতিটা পয়েন্টে, ইন ইচ পয়েন্ট ফোর্স ইজ এমজি, অর্থাৎ অভিকর্ষজ বল কিন্তু চেঞ্জ হয় নাই। সো এইভাবে যদি আমরা বলি অভিকর্ষজ বল দ্বারা বা গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে কৃত কাজটা কত বা ওয়ার্ক ডানটা কত, তাহলে কিন্তু সেটা কি আসবে? তাহলে সেটা কিন্তু সেটা দিন শেষে হচ্ছে যে আমাদের অবশেষে কি আসতেছে? ওয়ার্ক ডান ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স আসতেছে। হাউএভার গ্র্যাভিটেশনাল ফোর্স বাদেও যদি আমরা হচ্ছে যে অন্য কোনো সিস্টেম দেখি, ফর এক্সাম্পল হচ্ছে যে মনে করেন কি বলে এটাকে, স্প্রিং এর বল দ্বারা হচ্ছে কৃত কাজ, আমরা স্প্রিং এর যদি আমরা ক্ষেত্রে খেয়াল করি তখন কিন্তু আমাদের এই অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজটা থাকে না, তখন আমাদের কনসেপ্ট একটু চেঞ্জ হয়ে যায়। আমরা ওইটাতে যাবো, বাট তার আগে এতটুকু সবার হচ্ছে যে মানে ঠিক আছে কিনা। আচ্ছা, সবার এতটুকু হচ্ছে যে ডান হয়েছে। এখন এই জায়গায় যদি এটা হয়ে থাকে, চলেন আমরা এটার গ্রাফটা দেখি। এটার গ্রাফটা খুবই সিম্পল। যদি আমরা ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্টের গ্রাফ দেখি, তাহলে দেখেন এখানে কি হবে। ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্টের গ্রাফে এই হচ্ছে আমাদের প্রত্যেক মুহূর্তে ফোর্সটা কি থাকতেছে? সমান থাকতেছে। তাহলে আমরা এইভাবে হচ্ছে খুব সিম্পলি হচ্ছে যে ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্টের ধ্রুব বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে গ্রাফটা দেখলাম। এখন আপনি যদি বলে এই গ্রাফ থেকে কৃত কাজ বের করো বা ডাব্লিউ বের করো, কিভাবে বের করবেন? কিভাবে বের করবেন? খুবই সিম্পল, এফ ইন্টু এস। কিন্তু এফ ইন্টু এস এখানে কি বোঝাচ্ছে? প্রস্থ বা উইডথ, এটা বোঝাচ্ছে দৈর্ঘ্য। যদি সেটাই হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে বোঝাচ্ছে আয়তক্ষেত্র, বা আমরা বলতে পারি এরিয়া অফ আ রেক্ট্যাঙ্গেল। সো কোয়াইট সিম্পলি তুমি যদি এই এরিয়াটা বের করো, এই এরিয়াটা তোমাকে প্রোভাইড করবে ওয়ার্ক ডান। বুঝতে পারছি? কারো কি কনফিউশন আছে এই পার্টটুকু নিয়ে? আচ্ছা, আশা করি কারো এই পার্টটুকু নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকার কথা না। তাহলে আমরা এই পার্টটুকু বুঝতে পারলাম। চলেন আমাদের যদি এফ ভার্সেস এস এর গ্রাফটা আমরা বুঝে ফেলি, তাহলে আমরা পরবর্তী পার্টে চলে গেলাম যে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে আমরা কি কি জিনিস দেখতে পাবো। লিখে ফেলি। লেখেন ওয়ার্ক ডান due to variable force. আচ্ছা, সো যদি আমরা এটা দেখি যে আসলে কিভাবে কাজ করবে, আমরা একটা ক্লাসিক এক্সাম্পল দেখবো একটা স্প্রিং এর মাধ্যমে।
তো স্প্রিং এর মাধ্যমে যদি এক্সাম্পল দেখি, এই হচ্ছে আমাদের একটা স্প্রিং ছিল এই অবস্থায়। তো আমাদের স্প্রিং এ একটা বস্তু এরকম লাগানো ছিল। আমরা কি করলাম, এই বস্তুটাকে এখন টেনে এই বরাবর নিয়ে আসলাম। যখন আমরা টেনে নিয়ে আসলাম তখন দেখেন আমাদের কি ঘটনা ঘটলো। আমরা বলতে পারি যে আমরা যখন স্প্রিংটাকে টানছি, ধরে নেন আমাদের এই প্রত্যেকটা হচ্ছে 1 সেন্টিমিটার ডিস্টেন্স। হ্যাঁ, প্রতিটা 1 সেন্টিমিটার ডিস্টেন্স, প্রতিটা 1 সেন্টিমিটার। আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে স্প্রিংটাকে যখন আমি টানছি, প্রথম 1 সেন্টিমিটার টানতে আমার বেশি একটা বল লাগে নাই, বাট পরের 1 সেন্টিমিটার টানতে আমার ভালো পরিমাণ ফোর্স লাগছে। তারপরের 1 সেন্টিমিটার টানতে আমার আরো বেশি ফোর্স লাগছে, কারণ স্প্রিং এ আপনি যত হচ্ছে যে টানবেন তত হচ্ছে যে দেখা যাবে স্প্রিংটাতে আপনার বেশি ফোর্স দিতে হচ্ছে। তাহলে প্রথমে যখন আমি টেনেছি তখন আমার এই জায়গায় এতটুকু আনতে ধরে নিলাম, আমরা যেহেতু লাইক হাইপোথেটিক্যালি ধরছি, লাগতে ধরলাম আমরা 2 নিউটন। তারপরেরটার জন্য লাগছে 4 নিউটন, তারপরেরটার জন্য লাগছে 8 নিউটন, তারপরে লাগলো 16 নিউটন, তারপরে লাগলো আমরা ধরলাম 32 নিউটন। আমি জাস্ট এখানে র্যান্ডম ধরতেছি। অর্থাৎ প্রতিবার 1 সেন্টিমিটার ডিস্টেন্সকেই কভার করতে আমার ডিফারেন্ট অ্যামাউন্টের হচ্ছে যে কি লাগছে, ফোর্স দরকার হচ্ছে। সো যদি আমরা ডিফারেন্ট অ্যামাউন্টের ফোর্স আমাদের এখানে দরকার হয়, তাহলে চলেন আমরা সেটাকে এখন এই জায়গায় সুন্দর মতো হচ্ছে যে অ্যাপ্লাই করি। তাহলে আমরা এই জায়গায় কি বলতে পারি যে এখানে W = Fx হবে না। যখনই আমরা জানি ভ্যারিয়েবল ফোর্স থাকে তখন আমাদের ইন্টিগ্রেশন করতে হয়। কেন ইন্টিগ্রেশন করতে হয়? বিকজ আমরা এই জায়গায় জাস্ট সমান অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে ইকুয়াল মানে এক্সাক্ট হচ্ছে যে ডিস্টেন্সটা পাই নাই। সো আমরা তখন কি করি, আমরা তখন এইভাবে বের করি dw = আমরা ধরি যে আমাদের dx পরিমাণ দূরত্ব কভার করতে খুব ছোট্ট একটা অ্যামাউন্টের ফোর্স F দরকার হয়েছে। তাহলে সেখানে আমরা বলতে পারি w = ইন্টিগ্রেশন অফ x1 থেকে x2, এবং আমরা কতটুকু ইন্টিগ্রেট করেছি, dw পরিমাণ কাজকে ইন্টিগ্রেট করেছি। যদি সেটাই হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি dw পরিবর্তে আমরা বসাতে পারি f * dx, রাইট? যে আমরা dx পরিমাণ ডিসটেন্স কভার করতে যদি আমাদের f পরিমাণ বল প্রয়োগ করা হয় তাহলে আমাদের এতটুকু পরিমাণ কাজ হয়েছে। তাহলে টোটাল কাজ করতে আমাদের x1 থেকে x2 পর্যন্ত যতটুকু আমাদের কাজ হয়েছে তার সবগুলোকে আমরা অ্যাকুমুলেট করছি বা যোগ করছি। যোগ করলে আমরা টোটাল এই কাজটুকু পাবো। তো আমরা কি করলাম, dw পরিবর্তে f * dx বসাই দিলাম। এই যে ফর্মুলাটা পেলাম এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আমরা বলতে পারি ভ্যারিয়েবল ফোর্স দ্বারা কৃত কাজের ফর্মুলা। বুঝতে পেরেছি? এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা। এখন দেখেন এই যে আমরা ফর্মুলাটা পেয়েছি, এই ফর্মুলাটা আমাদের বিভিন্ন জায়গায় ইউজ করে হচ্ছে ম্যাথ করতে হবে। বাট তার আগে চলেন আমরা এটার একটু গ্রাফটা দেখে নিই, যেটা গ্রাফিক্যাল অ্যানালিসিসটা কিরকম। যদি আমরা এটা গ্রাফটা দেখি, তাহলে দেখেন এটা গ্রাফটা এরকম হবে। এটা হচ্ছে আমার x, এটা হচ্ছে আমার f। তা আমরা প্রত্যেকটা হচ্ছে এরকম 1 সেন্টিমিটার করে এখানে চলো দাগটা নিই। প্রথম 1 সেন্টিমিটার জন্য আমার লাগছে 2 নিউটন, তারপরে 1 সেন্টিমিটার লাগছে 4 নিউটন, তারপরে লাগছে 8, 16 এইভাবে। তাহলে দেখেন এখানে এক্সপোনেনশিয়াল একটা গ্রাফ দেখা যাচ্ছে। আর একটু সুন্দর করে যদি এটাকে ডেটা বসাই অ্যানালিসিস করি, এরকম একটা গ্রাফ পেয়ে যাব। এরকম আমরা যে একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ পেলাম, সবসময় এক্সপোনেনশিয়াল গ্রাফ পাবো এমনও না, এটা জাস্ট আমরা যখন হচ্ছে যে যেই ধরনের ফোর্সের গ্রাফ দেখতে পাবো। আপাতত আমি আর কি একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ এই ডেটা অনুযায়ী দেখাইতে পারতেছি। যদি হয়ে থাকে তাহলে এখন আমাকে টোটাল কৃতকাজ যদি বের করতে বলে তাহলে আমাকে কি করতে হবে, আগে এখানে আমরা একটা লম্ব টানবো, এবার এতটুকুর এরিয়া বের করতে হবে। এখন এটা তো এরিয়া বের করা যায় না ডিরেক্টলি, কোনো ফর্মুলা নাই, তখন আমাদেরকে ইন্টিগ্রেশনের কনসেপ্ট ইউজ করতে হবে। এটা দিয়ে আমরা এরিয়া আন্ডার দি কার্ভ বের করব। এইভাবে আমাদের ফাইনালি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের মাধ্যমে আমরা ওয়ার্ক ডান
বা ভ্যারিয়েবল ফোর্স দিয়ে যদি আমাদের কোনো কাজ হয় তাহলে সেখানে কতটুকু কাজ হয় সেটা বের করতে পারবো। কারো কনফিউশন আছে এতটুকু পার্ট নিয়ে? আচ্ছা, আশা করি কারো এতটুকু পার্ট নিয়ে কোনো ধরনের কনফিউশন নাই। যদি এতটুকু পার্ট নিয়ে কারো কোনো ধরনের কনফিউশন না থাকে তাহলে আসেন আমরা এখন পরবর্তী অংশে চলে যাই। সবার এতটুকু ডান হয়েছে আশা করি। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ সলভ করব। চলেন ম্যাথটা সলভ করি। সো ম্যাথের ক্ষেত্রে আমাদের এত নিউটন দ্বারা একটি বস্তুকে 5 মিটারে নিয়ে যেতে কৃত কাজ কত? এটা জিজ্ঞেস করা হয়েছে। সো find the work done to displace an object from x is equal to 2 to x is equal to 5 with এত নিউটন ফোর্স। চলেন আমরা এটা নিয়ে এখন সলভ করি। সো w is equal to integration of x1 থেকে x2। তো ফোর্সে আমাদের এখানে এটা আসবে সেখানে আসবে 2 থেকে 5। সো 2 থেকে 5 পর্যন্ত যদি আমাকে ইন্টিগ্রেট করতে হয়, আমরা সবাই জানি ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলা ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। খালি এটা মাথায় রাখবেন, এতটুকু ফর্মুলা মাথায় রাখলেই হবে। তাহলে এই জায়গায় x স্কয়ারের জায়গায় লিখতে পারি x টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1। কোএফিশিয়েন্ট বা সহগ যা থাকবে তাই x to the power 1 plus 1 by 1 plus 1 plus 3 x এখানে 2 to the power 1 2 plus 1 by 2 plus 1। এবং এটা তো লোয়ার লিমিট আর আপার লিমিট, যখন ইন্টিগ্রেশন করা শেষ তখন লোয়ার লিমিটটা এখানে লিখতে হয়, আপার লিমিটটা এখানে লিখতে হয়, এটা নিয়ম আর কি। সো যদি আমরা এটা করে ফেলি বাকিটুকু আমাদের জন্য সোজা। x কিউব বাই 3 মাইনাস 2 x স্কয়ার বাই 2 প্লাস 3 x কিউব বাই 3। বাস, এখন আমরা লিমিটটাকে বসাই দিব। দেখেন এটা এত জুল। বাস, আমাদের যা আনসার আসবে তাই। কারো কি বুঝতে সমস্যা আছে এই ম্যাথ? তাহলে আমাদের যদি কখনো ইন্টিগ্রেশন দিয়ে ম্যাথ দেয় আমরা কি পারবো এরপর থেকে? কার কনফিউশন থাকলে বলে ফেলেন বাচ্চারা। আচ্ছা, কারো কোনো ধরনের কনফিউশন নাই? তাহলে আমরা মোটামুটি এতটুকু বুঝতে পারছি। চলেন পরবর্তী অংশে চলে যাই। এখন এই জায়গায় আমরা যদি হচ্ছে যে এই ম্যাথটুকু পেরে যাই, আমরা এখন চলে যাব স্প্রিং এর কনসেপ্টে। হাতুড়ি আর স্প্রিং এর কনসেপ্ট কি সেম? না 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 না, দুইটা আলাদা জিনিস, দুইটা কমপ্লিটলি আলাদা জিনিস। ঠিক আছে, আমরা এটা কনসেপ্টে যাব, ডোন্ট ওয়ারি। সো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে যে স্প্রিং এর কনসেপ্টে। সো স্প্রিং এর কনসেপ্টে যদি আমরা যাই তাহলে আমরা এখন কিভাবে ম্যাথটাকে সলভ করব চলেন সেটা নিয়ে হচ্ছে যে ডিসকাস করি। স্প্রিং এর কনসেপ্টে গেলে আমাদের খুবই সোজা একটা কাজ। আমরা ফার্স্ট অফ অল স্প্রিং এর এই অংশটুকু নিয়ে আলোচনা করি। চলেন,
সো একটা স্প্রিং এর এটা হচ্ছে আমাদের অবস্থা, এটা একটা স্প্রিং এর নরমাল অবস্থা, এটাকে আমরা বলি এক্স্যাক্টলি 0 বা এটাকে আমরা বলি সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম, অর্থাৎ যে জায়গায় স্প্রিংটা নরমালি থাকে। এই স্প্রিংটাকে আমরা একটু টানলাম, টেনে আমরা স্প্রিংটাকে যখন এখানে নিয়ে আসলাম তখন এই জায়গায় হলো হচ্ছে আমাদের এটা এফ ফোর্স দিয়ে আমরা এই বরাবর টেনে নিয়ে আসছি। তো যখন আনলাম এই যে ফোর্সটা আমরা দিয়েছি এটাকে আমরা বলি ক্রিয়া বল বা অ্যাকশন ফোর্স। আর এই বরাবর যে ফোর্সটা আমরা ব্যাক পাই সেটাকে আমরা বলি প্রতিক্রিয়া বল বা রিঅ্যাকশন ফোর্স। রিঅ্যাকশন যেটাকে আমরা বলি প্রতিক্রিয়া বল না, বলি প্রত্যয়নী বল। ভাইয়া প্রত্যয়নী মানে কি? বাধা দানকারী বল, মানে মনে করো তুমি যখন একটা ফোর্স দিচ্ছ এই বলটা তোমাকে বাধা দিচ্ছে, এটা বলা আমরা প্রত্যয়নী বল। ঠিক আছে, তুমি দেখবা স্প্রিং কে টান দিলেই হচ্ছে যে ওর ম্যাটেরিয়াল গুলো তাদের মধ্যকার যে বন্ড এনার্জি তার কারণে হচ্ছে বাধা দেয়। ঠিক আছে, এটা আমরা বলছি প্রত্যয়নী বল। তাহলে যদি সেটা হয়ে থাকে তাহলে দেখেন এই জায়গায় এফ ইজ ইকুয়াল টু, এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, কারণ যত আমাদের দূরত্ব বাড়ে তত ফোর্স বাড়ে, রাইট নাকি রং বলেন? যত দূরত্ব বাড়ে তত কি বাড়বে? ফোর্স বাড়বে। তাহলে যদি এফ ইজ প্রপোর্শনাল টু এক্স হয় তাহলে এটা কত হবে? প্রপোর্শনাল টু মাইনাস এক্স। সেখান থেকে আমরা পেয়ে যাব এফ আর ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। ক্লিয়ার? আর এখানে যে কে এর ভ্যালুটা আছে, কে টাকে আমরা বলছি স্প্রিং ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট। ক্লিয়ার সবাই? আচ্ছা, সো আমরা জাস্ট হচ্ছে যে প্রপোর্শনাল চিহ্নটাকে উঠায় দেওয়ার জন্য কে আনলাম। মাইনাস কেন দিলাম? কারণ হচ্ছে যেদিকে সরণ প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স তার বিপরীত দিকে থাকে। কে এর পরিচয় কি? অনেক সময় কে দিয়ে ম্যাথও আসে, কে ইজ ইকুয়াল টু এফ বাই এক্স বা একক সরণে বাধা দানকারী বল। রেজিস্টিং ফোর্স পার ডিসপ্লেসমেন্ট। এই ফর্মুলাটা যে তোমাদের দেখাইলাম, এই ফর্মুলাটা বোর্ড এমসিকিউতে লাগবে। ঠিক আছে, আর এই যে কে এর যে একক ইউনিট নিউটন পার মিটার, এটাও হচ্ছে বোর্ডে আসছে। ঠিক আছে, ওকে, কারো কনফিউশন আছে? আচ্ছা, এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন নাই, আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। ওকে, তারপরে আসেন আমরা এখন যেটাতে চলে যাব সেটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে কৃতকাজ, ওয়ার্ক ডান ডিউ টু স্প্রিং। দেখেন, আমরা জানি যেহেতু এখানে আমাদের একটা ভ্যারিয়েবল ফোর্স দ্বারা কৃত কাজ, তাহলে এখানে
এফ এর পরিবর্তে বসবে বসবে হচ্ছে কে এক্স, তাই না? কে এক্স ইন্টু ডিএক্স। আমি আপাতত হচ্ছে যে সাইন বা চিহ্নগুলোকে ইগনোর করছি, ঠিক আছে? তাহলে সেখানে দেখেন আমরা জানি কে তো নর্মালি থাকবে, তাহলে এখানে এক্স স্কোয়ার বাই 2, এখানে কে, এটা x1 এটা x2। এটা আসবে। এখানে x2 এর পরিচয় হচ্ছে final position from equilibrium আর এটা হচ্ছে সাম্যাবস্থা থেকে initial position by initial position from equilibrium. Clear? ওইটা কি লিখছেন সাম্যাবস্থা থেকে? আর ওই পাশে আরেকবার বলেন। ওইটা কি লিখছেন সাম্যাবস্থা থেকে? আর ওই সাইডেরটা মানে x1 সাম্যাবস্থা থেকে ইনিশিয়াল পজিশন, প্রারম্ভিক অবস্থা। ওকে, ডান। আমরা সবাই বুঝতে পারছি আই গেস। চলে আসেন আমরা এখন সাম্যাবস্থা থেকে, মানে আমরা হচ্ছে এখন এটা রিলেটেড কিছু ম্যাথ সলভ করবো। সো আসেন ম্যাথ সলভিং এ চলে যাই। সো আমাদের এখানে একটা ম্যাথে আমরা সলভ করবো, টেকনিক্যালি একটা ম্যাথ দিয়ে আমাদের সব ম্যাথ হয়ে যাবে। সো আমরা লিখে ফেলি মেগা ম্যাথ। লিখে ফেলেন from equilibrium। ভাইয়া, হ্যাঁ বলেন। আপনার ক্লাস করে কুইজে পাস করছি ভাইয়া, থ্যাংক ইউ। ক্লাস করে কুইজে পাস করছো? আচ্ছা, গুড। হ্যাঁ, কি কমন পাইছে কোনটা? কি এসেছিল? ইনার্শিয়া আসছিল ভাইয়া। ইনার্শিয়া আসছিল? ইনার্শিয়া লাস্টে দুইটা ক্লাস দিছিলেন, ওইটা দেখে গেছিলাম। আর তার আগে যে আপনি আমাদের লাইক কি বলে রোলিং নিয়ে একটা দিছিলেন, তারপরে স্লাইড আছে না একটা জিনিস মানে টেনে নিয়ে যাচ্ছে রশি দিয়ে অ্যাঙ্গেল করে, যে হ্যাঁ ওগুলো যত কনসেপ্ট আছে ওইটা আবার বাংলা মিডিয়ামের কুইজে আসছিল, ওইটাও সলভ করতে পারছি। মানে থ্যাংক ইউ ভাইয়া। না সমস্যা না, আমি তোমাকে আগেও বলছি ক্লাসের মধ্যে সব কনসেপ্ট কভার হয়েছে। এই নিউটনের মেকানিক্সে একটা মাত্র চ্যাপ্টার, যে চ্যাপ্টারে আমি শুধু কনসেপ্ট কভার করতে পারছি,
এটা গ্যারান্টি দিতে পারি না যে আমি সব ম্যাথ করাই দিছি, বাট বাকি চ্যাপ্টার গুলোতে আমি গ্যারান্টি দিতে পারবো যে সব টাইপের ম্যাথও করানো হয়েছে। এই একটা চ্যাপ্টারে যেটা আসলে আমি চাইলেও গ্যারান্টি দিতে পারি না, বিকজ চ্যাপ্টার এত বড় আর সবার এক্সাম চলে আসছে, আমি খুব পাগলের মতো পড়াইতেছি লাস্টের দিকে। যাক ভালো, গুড, ভেরি গুড, শুনে ভালো লাগলো যে নটর ডেমের কুইজ কোশ্চেন তুমি সলভ করতে পেরেছো, ভেরি গুড। ওকে, এটাতে আসেন। এইবার থেকে আপনাদের একটু লেকচার ফরম্যাটটা চেঞ্জ করা হয়েছে, এটা আপনারা বলা হয়নি অবশ্য। ফরম্যাটটা চেঞ্জ করা হয়েছে মানে হচ্ছে প্রত্যেক ক্লাসের শেষে আপনাদের ওই টপিক রিলেটেড, কি ব্যাপার, ওই টপিক রিলেটেড যে কয়টা হচ্ছে যে অবজেক্টিভ আসছে বোর্ডে, আমার সবগুলো অলরেডি টাইপওয়াইজ করা আছে। আপনি আপনার লেকচার 1 খেয়াল করলে দেখবেন ওখানে এই জিনিসটাই করে দিছি। সো আমরা হচ্ছে যে ওইটা রিলেটেড সবকিছু এখানে পড়াই দিব। না, 3টা কোয়েশ্চেন আমরা একটা সলভ করব। এখানে আমাদেরকে বলা হচ্ছে কে এর মান হচ্ছে 10। সো এখানে আমরা এখন কিভাবে কোয়েশ্চেনটা সলভ করব চলেন দেখি। কোয়েশ্চেনটা সলভ করার জন্য ফার্স্ট অফ অল আমরা ছবিটা এঁকে নেই। আমরা এই হচ্ছে যে আমাদের স্ট্যান্ড আঁকলাম, স্ট্যান্ড আঁকার পরে এটা হচ্ছে আমাদের নরমাল স্টেট। এই নরমাল স্টেটের পরে আমরা কি করলাম, এটাকে আমরা এক্সপ্যান্ড করে এই পর্যন্ত নিলাম। যখন এরকম করলাম তখন দেখা যাচ্ছে এক্স এর মান 0 মিটার, x is equal to 2 মিটার, x is equal to 4 মিটার হবে। সো আমরা কি করলাম, আমরা এটাকে এক্সটেন্ড করে এরকম করে আগায় নিচ্ছি। এখন আপনাদের কাছে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে এই জায়গায় 1 নম্বরে বলা হয়েছে যে কত আসবে এই জায়গায়। তো খুবই সিম্পল কোশ্চেনের आंसर হাফ কে x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার। তবে কি করব, হাফ ইনটু 10, x2 স্কয়ার কত হবে 2 স্কয়ার, কারণ দেখো সাম্যাবস্থা থেকে 2 মিটার ডিসটেন্সে নিচে, তাহলে এখানে x1 0 আর x2 হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার মাইনাস 0 স্কয়ার, যা আসে তাই। 2 মিটার প্রসারিত অবস্থাতে 4 মিটার প্রসারিত অবস্থায় নিয়েছি, অর্থাৎ আমরা অলরেডি এক্সপ্যান্ডেড ছিলাম 2 মিটার, তাইলে সেখান থেকে আরো টোটাল 4 মিটারে গেছি। তাহলে দেখেন এবার কি হয়েছে, এই পজিশনে ছিলাম, এখান থেকে টেনে এই পজিশনে আসছি, তাহলে আমাদের সাম্যাবস্থা থেকে বা ইকুইলিব্রিয়াম থেকে টোটাল ফাইনাল পজিশন হচ্ছে 4 মিটার আর মাঝখানে হচ্ছে 2 মিটার। অনেকে যেটা ভুল করে আপনারা 4 - 2 হোল স্কয়ার করে দেন, এটা হবে না। কারণ দেখেন দুই জায়গায় 2 মিটার সরণ ঘটাইছেন, বাট প্রথমটা ঘটাইতে আপনার এত কষ্ট করতে হয় নাই, বাট পরেরটা যখন আপনি ঘটাইছেন তখন আপনাকে বেশি কষ্ট করতে হয়েছে, বিকজ প্রত্যেকবার আপনি যখন ফোর্স মানে ডিস্টেন্স বাড়ান ফোর্স বাড়তে থাকে। লাস্টেরটা খুবই সোজা, হাফ ইন্টু 10 ইন্টু 6 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, কারণ 2 মিটার ছিল তার থেকে আরো 4 মিটার বাড়ানো হয়েছে, তাহলে টোটাল হয়েছে 6 ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, তাহলে 6 স্কয়ার মাইনাস 2 স্কয়ার। কারো কনফিউশন হচ্ছে? কারো কাছে মনে হয়েছে যে ভাই ম্যাথগুলো অনেক কঠিন, পারবো না, উমুক তুমুক? ওকে, আশা করি কারো হচ্ছে যে এই ধরনের প্রবলেম হয় নাই। কারো যদি এই ধরনের প্রবলেম না হয়ে থাকে তাহলে চলেন আমরা হচ্ছে এখন পরবর্তী অংশটাতে চলে যাই, যে আমাদের এই কনসেপ্টটুকু ডান হয়েছে। এই কনসেপ্টটুকু ডান হলে আমরা এখন চলে যাব পরবর্তী ম্যাথে। পরবর্তী কনসেপ্ট হচ্ছে এরকম, দাঁড়ান কি হইলো, সরি,
স্প্রিং নিয়ে তো এই কয়টাই নাকি? আর তো প্যারালাল কানেকশন আর ওইগুলো আছে না? প্যারালাল কোন কানেকশন ভাই? মানে স্প্রিং প্যারালালে থাকলে আর ও আচ্ছা, ওটা ভাই আমি এই চ্যাপ্টারে পড়াই না, ওটা আমি পড়াই হচ্ছে ইয়াতে কি বলে চ্যাপ্টার হচ্ছে যে 7 এ, চ্যাপ্টার 7 এ বা চ্যাপ্টার 8 এ পড়াই, যে স্প্রিং প্যারালাল স্প্রিং হচ্ছে যে তোমার একসাথে, কারণ এটা এই চ্যাপ্টারে ওই ম্যাথটা আসে না, এই জন্য তোমাদেরকে এই চ্যাপ্টার সাথে পড়াইছে। আমাদের তো এখানে আচ্ছা তোমাদের কি এই চ্যাপ্টার সাথেই পড়াইছে তাই তো? আচ্ছা আমি এটা এই কারণে পড়াই না বিকজ শক্তির সাথে স্প্রিং যখন বুঝাইছিল তখন পড়াইছিল। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ওই পার্টের ভিডিও দিয়ে দেবো, সমস্যা নাই, বাট ওই পার্টটা আমি ইচ্ছা করে পড়াই না বিকজ তোমাদের বোর্ড মানে বোর্ডে যখন হচ্ছে যে পড়ায়, মানে বোর্ডের কোয়েশ্চেন যখন আমি অ্যানালিসিস করছি তখন এইটাকে আর কি ওই পার্টের সাথে ওরা মানে ইনক্লুড করে নাই, ওটা কোনো পর্যাবৃত্ত গতির মধ্যেই পড়াইছে। আমি জেনারেলি এই জন্য ওই জায়গাটাতেই পড়াই। ক্লিয়ার হয়েছে? ওকে সমস্যা নাই, আমি তোমাকে লাগলে ভিডিও দিয়ে দিব না যদি আসে। ওই স্থির তড়িতের ভিডিওগুলো ওইটাও পুরান রেকর্ড করা নাকি এইটা? ওটা পুরান রেকর্ড করা আগের রেকর্ড। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ এবার বলা হচ্ছে একটা স্প্রিং কে তুমি 0.2 মিটার হচ্ছে যে কি বলে এটাকে সংকুচিত করে ছেড়ে দিছো, তাহলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারবে বা এইচ ম্যাক্স কত হবে? খুবই সিম্পল হিসাব আমরা জানি, স্প্রিং এর মধ্যে যে শক্তিটুকু সঞ্চিত ছিল সেটাই টেকনিক্যালি ওকে বিভব শক্তি mgh প্রোভাইড করবে। তাহলে খুবই সিম্পল কাজ, h is equal to k x2 square minus x1 square by 2 mg। যদি আরো ডেটা বসাই দিই তাহলে 10 ইন্টু হচ্ছে 0.2 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার বাই 2 ইন্টু হচ্ছে আমাদের ম্যাস কত দেওয়া ছিল? আচ্ছা ম্যাস হচ্ছে এখানে 2 কেজি, সরি, বাস যা আসবে এত মিটার উচ্চতায় সে হাইয়েস্ট উঠতে পারবে। ক্লিয়ার? কারণ অতটুকু শক্তি ক্ষয় করে ওই উচ্চতায় গেছে। দেন 3 নাম্বার ম্যাথে বলা হচ্ছে একটা স্প্রিং এর সাথে একটা 2 কেজি ভরের বস্তু লাগানো ছিল। প্রশ্ন হচ্ছে 10 নিউটন পার মিটার যদি কে হয়, অনুভূমিকভাবে .2 মিটার সংকুচিত করে বস্তু কত বেগ লাভ করবে? Find velocity if 0.2 meter is contracted horizontally by the spring। ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো চলেন আমরা এখন এটার সলিউশনটা দেখে ফেলবো। এটা সলিউশনটা দেখার জন্য কি করতে হবে? খুবই সিম্পল কাজ। আমরা সবাই জানি হাফ কে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ mv স্কোয়ার। তাহলে সেখান থেকে আসবে হাফ ইন্টু 10 ইন্টু 0.2 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু 2 ইন্টু v স্কোয়ার। v is equal to 10/2 নেন, এই হচ্ছে আমাদের অ্যান্সার। কারো কনফিউশন থাকলে বলে ফেলেন।
আমরা আগাই তাইলে? ওকে, আমাদের যদি এতটুকু হয়ে যায় তাহলে আমরা চলেন পরবর্তী কনসেপ্টে চলে যাব। পরবর্তী কনসেপ্টের জন্য আমরা হচ্ছে যে হাতুড়ি পেরেকের কনসেপ্টটা এখন পড়বো নাকি পরে? আচ্ছা, আগে আমরা হচ্ছে যে আপনাকে অবজেক্টিভ গুলো সলভ করাই দিই। অবজেক্টিভ গুলো সলভ করাই দিলে আপনার জন্য একটু ইজিয়ার হবে। সেখান থেকে এই পর্যন্ত বোর্ডে কি কি এমসিকিউ আসছে চলেন একটা একটা করে আপনাদেরকে বলে দেই। আর আপনাদের যেহেতু হচ্ছে বোর্ডের এমসিকিউ গুলো আমি স্লাইডে দিয়ে দিবনি, এখন স্লাইডে আসতেছে না সামহাও। কেন আসতেছে না এটা আমি জানি না, কেন আসতেছে না, বাট আসতেছে না আর কি। ওকে, আমি সাবজেক্টটা ঠিক করি। ওয়েট, সরি। লেখেন বোর্ড এমসিকিউ। বোর্ড এমসিকিউ যদি খেয়াল করেন এখান থেকে আপনাদের হচ্ছে যে কোয়েশ্চেন আসছে টেকনিক্যালি খুব একটা বিশেষ নেই, কমই আসছে। ফার্স্ট অফ অল আপনাকে জিজ্ঞেস করা হয়েছে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ কি, মানে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ কোনটা হবে। সেখানে তো আপনারা সবাই জানেনই পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের ক্ষেত্রে ফর্মুলা কোনটা, W = x1 থেকে x2, f হচ্ছে যে আমাদের কি ফাংশন অফ fx ইনটু হচ্ছে যে dx। বাস, এতটুকু হচ্ছে যে আমাদের পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ। এটা আমাদের আসছিল কুমিল্লা বোর্ড 15-তে। সেটা একটা অবজেক্টিভ। 2 নম্বরে আমাদের আরেকটা অবজেক্টিভ আসছে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে, দেখি এটা কে বলতে পারেন, পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কি পরিবর্তিত হয়? What changes in variable force? দূরত্ব ভাইয়া, এস। জিজ্ঞেস করা মানে অপশন আছে বল, শুধু বলের মান, শুধু বলের দিক, বলের মান ও দিক, বলের মান ও দিক উভয় অপরিবর্তিত থাকে। কোনটা? শুধু বলের মান, শুধু বলের দিক, বলের মান ও দিক উভয়, আর কোনোটাই না। এটা হবে ফোর্স প্লাস ডিরেকশন। নাকি দুইটাই, ফোর্স প্লাস ডিরেকশন। হ্যাঁ, দুইটাই হবে। এটা আছে এবার 17-র কোশ্চেন। আচ্ছা, স্প্রিং ধ্রুবকের একক কি? এটা আসছিল কে এর একক কত আসবে বলেন? একটু আগে পড়াইছি। স্প্রিং ধ্রুবকের একক কত? নিউটন পার মিটার। এটা করাইছি, এটা ঢাকা বোর্ড 17-র কোশ্চেন। আচ্ছা, এটা বলা হয়েছে এবার 10 নিউটন বল দ্বারা টেনে 5 সেন্টিমিটার প্রসারিত করা হলো। 5 centimeter expansion after extending by 10 Newton। ঠিক আছে, জিজ্ঞেস করা হয়েছে আপনাদের এই জায়গায় কে এর মান কত, কি হবে বলেন? বলেন বলেন কত হবে? বলবো, বুঝিনি, আরেকবার। জাস্ট সিম্পল ম্যাথ এটা ভাইয়া। মানে সমীকরণটা বলবো না মানটাই বের করে? মানটা বাস বলবো। মানটা কি আছে? k = f/x। তাহলে f কত? f ছিল হচ্ছে আমাদের 10 আর x কত? 0.05। গেল। এটার পরে কি আছে? এটার পরে আছে হচ্ছে যে আমাদের এই জায়গায় 5 নাম্বার বলা হয়েছে 2 সেন্টিমিটার প্রসারিত করলে সঞ্চিত শক্তি U।
10 সেন্টিমিটার প্রসারিত করলে কত? If U energy is stored, আচ্ছা এটা স্প্রিং এর ক্ষেত্রে, হ্যাঁ, stored for 2 centimeter expansion, find energy for 10 centimeter. এটা একটা ভালো কোয়েশ্চেন, কে বলতে পারবেন? ওইখান দিয়ে বুঝতেছি না লেখাটা। প্রসারিত সঞ্চিত শক্তি, ইউ সঞ্চিত শক্তি হচ্ছে ইউ, স্টোরড এনার্জি ইউ। ও আচ্ছা, দেখেন বলা আছে ইউ ইজ ইকুয়াল টু হাফ কে টু স্কোয়ার, রাইট? তাহলে ইউ প্রাইম বের করতে বলছে, হাফ কে 10 স্কোয়ার। তাহলে সিম্পল হিসাব, ইউ প্রাইম বাই ইউ কত? হাফ ইন্টু কে ইন্টু 10 স্কোয়ার বাই হাফ ইন্টু কে ইন্টু 2 স্কোয়ার। কাটাকাটি করেন, কত আসবে? 25 ইউ, শেষ। 25 হলে ইউ প্রাইম কত? 25 ইন্টু ইউ, মানে ইউ এর 25 গুণ। এটাই অ্যান্সার। বুঝতে পারছি? এটা কুমিল্লা বোর্ড 23 এর কোয়েশ্চেন। কঠিন লাগছে? ইজি জিনিস কিন্তু। আচ্ছা, সংরক্ষণশীল আর অসংরক্ষণশীল বল আপনাদের লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম, মনে আছে? সেটা একটা লিস্ট করে দিতে হবে, বিকজ বোর্ডে অনেকবার আসছে। সো আপনারা একটা বল তো চিনেন, অসংরক্ষণশীল বল কোনটা বলতে পারবেন? নন কনজারভেটিভ ফোর্স কোনটা? লাস্ট ক্লাসে পড়িয়েছি, একটা ফোর্স পড়িয়েছে, কোনটা? ফ্রিকশন বা ঘর্ষণ। ঘর্ষণ বাদে আরেকটা আছে, এটা বলা হয় সান্দ্র বল, মানে হচ্ছে লিকুইডের ক্ষেত্রে ফ্রিকশন। সো আমরা এটা একটু লিস্ট করে দিচ্ছি আপনাকে। এটা তো সপ্তম অধ্যায় না ভাই, সান্দ্রতা। হ্যাঁ, এবার এই সংরক্ষণশীল বল কোনটা, এটার ক্ষেত্রে অনেক সময় অবজেক্টিভ দেয়, সংরক্ষণশীল বল বা কনজারভেটিভ ফোর্স। আচ্ছা, সো একটু লিখে রাখেন, একটা হচ্ছে অভিকর্ষজ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, তড়িৎ বল বা ইলেকট্রিক ফোর্স, এগুলো সব বোর্ডে আসছে। হ্যাঁ, যেমন এটা আসছে তোমার যশোর বোর্ড 23-এ, এটা আসছে হচ্ছে ঢাকা বোর্ড 22-এ। ওকে, আসছে। দেন আর কি আছে? এটাই, এই দুইটাই আসছে বারবার। আর অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে নন কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে যে নাম্বার 1 ঘর্ষণ বা ফ্রিকশন ফোর্স, আর হচ্ছে সান্দ্র বল বা ভিসকোসিটি। সান্দ্র বল বা হচ্ছে ভিসকাস ফোর্স। ওকে, আমাদের সান্দ্র বল বা ভিসকাস ফোর্সটা আসছে হচ্ছে কোথায় কোথায়? বরিশাল বোর্ড 17-তে আসছে, ইনফ্যাক্ট সিলেট বোর্ড চিটাগং বোর্ড 16-তে আসছে, রিসেন্টলি আসছে হচ্ছে রাজশাহী বোর্ড 21-এ। সো এখানে আসছে। আর ঘর্ষণ বল তো প্রায় প্রত্যেকবারই আসতেছে। ঘর্ষণ বল যশোর বোর্ড 21-এ একবার আসছে লাস্ট, সেটা বারবার আসতেছে। হ্যাঁ, অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে আরেকটা ইনফরমেশন মাথায় রাখবেন, যান্ত্রিক শক্তির নিত্যতা মানে না। এটা তো আমরা বুঝতেই পারতেছি, যান্ত্রিক শক্তির নিত্যতা মানে না। doesn't follow conservation law of mechanical force.
বাস শেষ। তো আমরা মোটামুটি বোর্ডের যা যা অবজেক্টিভ আসছে সেটা হচ্ছে সুন্দর মতো তুলে ফেলছি। কারো কি বোর্ড অবজেক্টিভ নিয়ে কনফিউশন আছে? আচ্ছা, আশা করি বোর্ড অবজেক্টিভ নিয়ে কারোই কোনো ধরনের কনফিউশন নাই। বোর্ড অবজেক্টিভ নিয়ে যদি কারো কনফিউশন না থাকে তাহলে আমরা হচ্ছে যে সিকিউ তে কি কি আসে সেটা একটু একবার জাস্ট বলে যাচ্ছি। তো আপনাদের এই আজকে যা যা টপিক পড়লাম এখান থেকে সিকিউ তে আজকে তো প্রথমে একটা সিকিউ কোয়েশ্চেন সলভ করেছি আমরা। আজকে যা টপিক পড়েছি তার মধ্যে টেকনিক্যালি সিকিউ কোয়েশ্চেন আসছে হচ্ছে যে আমার যতটুকু মনে পড়ে ময়মনসিংহ বোর্ড 23-এ, কারণ আমি কোয়েশ্চেনটা কয়েকদিন আগেই নিজে হচ্ছে যে একটু সলভ করছিলাম, এখন কোয়েশ্চেন খুঁজে পাচ্ছি না এখন। ও সরি, দিনাজপুর বোর্ড 23-এ আসছে। দিনাজপুর বোর্ড 23-এ হচ্ছে যে আমাদের কোয়েশ্চেন আসছিল এইটা। সো এই ম্যাথ আপনারা অলরেডি করছেন, সো ইট শুডন্ট বি ভেরি টাফ ফর ইউ। আমরা এখন থেকে এটাই করবো, প্রত্যেক টপিক শেষে লাস্টে 10 মিনিট এটার বোর্ড কোয়েশ্চেন গুলো অ্যানালিসিস করে ফেলবো, তাহলে তোমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। সেখানে বলা হয়েছে 10 নিউটন ফোর্স দিলে 4 সেন্টিমিটার এক্সপ্যানশন ঘটে। বলছে 6 সেন্টিমিটার প্রসারিত অবস্থা থেকে আরো 6 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজ কত? Find out work done to expand from already expand 6 centimeter more from already expanded 6 centimeter. তাহলে 12 স্কয়ার মাইনাস 6 স্কয়ার। বাস শেষ, বুঝতে পারছি? সো যদি এটা হয় তাহলে হচ্ছে যে আমাদের কি হবে আর কি এই। সো দেখেন এটা খুবই সিম্পল জিনিস, আমাদের জন্য আসলে খুবই সোজা। আশা করি এই টাইপের ম্যাথটা আসলে আপনারা পারবেন। সো ফাইনালি আমাদের এই চ্যাপ্টারে আজকের লেকচারে যা যা ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনাদের সবার বুঝতে কোনো সমস্যা নাই। নেক্সট ক্লাসে আমরা বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। ওকে, বিফোর ইউ গাইজ লিভ,